হাতে আচ্ছা ঠিক আছে। পরীক্ষার খাতায় কি তোমরা করে দিব? আচ্ছা, তোমরা কি পরীক্ষার খাতায় কি করবে? যে কাগজ নিয়ে যাবে, প্রিন্টিং পেপার, ছবি প্রিন্ট করে নিয়ে পরে এক্সাম পেপারে লাগিয়ে দিবে? না ম্যাডাম, আমাদের হচ্ছে মানে অন্য একটা সাবজেক্ট এরকম চিত্র আছে, সব মনে হয় প্রিন্ট করে দিতে হবে, এর জন্য জিজ্ঞেস করলাম আপনারটা। না, কোনো print করে দেবে না, কারণ এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, মানে ইন কোর্স পরীক্ষা। যেহেতু এখন নেওয়া যাচ্ছে না বা ওইরকম ঘোষণায় এসেছে যে মানে মিড টার্ম, ইন কোর্স এগুলি হচ্ছে অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে নিতে হবে, ভার্সিটি থেকে এরকম নির্দেশনা এসেছে। তাই নয়তো এখন তো সবার পরীক্ষা নিচ্ছে, একেবারে কলেজে এসে তো পরীক্ষা দিচ্ছে, ফোর্থ ইয়াররা তো তাই দিচ্ছে, তাই না? সেজন্য আচ্ছা, শুরু করে দেই না, পরে আস্তে আস্তে ওরা জয়েন করুক। শুরু করব নাকি একটু অপেক্ষা করব? আচ্ছা, একটু বলো তো যে এই যে এখানে দেখো সিলেবাসের যে তোমাদের ডেকোরেশন এন্ড ডিটেইলিং, হ্যাঁ জয়ষ্টি একটু নিচে যাও। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে কি ডিফারেন্ট টাইপস অফ সিম। সিমটা আমি পড়িয়েছি, স্লিভ, পকেট, ইয়ক, এগুলি হচ্ছে নাদিরা ম্যাম পড়িয়েছে। আমি গতকাল ম্যাডামের সাথে কথা বললাম, তখন বললো যে ওনার এগুলি পড়ানো হয়ে গেছে, তাহলে তো এগুলি আমার রিপিট করা লাগছে না। যদি সময় থাকে তাহলে আপনি রিপিট করেন, আপনার পড়া শুনতে অনেক ভালো লাগে, মানে অনেক মনে থাকে জি যদি না, টাইম থাকে তাহলে। আমার পড়াটা শুনতে মজা লাগে না, নাদিরা ম্যাম ভালো করে পড়িয়েছে, আমার এখন সময় নাই, সেজন্য। বললাম যদি আপনার সময় হয় তাহলে পড়েন, না পড়লেও সমস্যা নেই, মানে আপনি এটা হ্যাঁ, শুনলে মাথায় সুন্দর করে থাকে এই জন্য। আমি কি মাথার মধ্যে গেঁথে দিতে পারি? জি ম্যাডাম, আপনার পড়াগুলো মানে অনেক ভালো মতো মনে থাকে তুলনামূলক। কি জয়ষ্টি ম্যাম, পকেট সহজ। কে কে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। সাদিয়া, তোর কথা বোঝা যাচ্ছে না, তুই মেসেজ লিখে দে, আমি ম্যামকে বলতেছি। আচ্ছা, একটু বলে নি তাহলে, ও প্রশ্ন করুক, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখান থেকে আমি সিমটা পড়েছি আর বাকিগুলো নাদিরা ম্যাডাম পড়েছে, এই জন্য আর এটা পড়াচ্ছি না আমি। নিচে দেখো লেখা আছে সারফেস ডিজাইনিং টেকনিক, এটা পড়ার বিষয়। এটা আমি ডিটেলস পড়াবো না, অনেক বেশি হিউজ আকার, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। সারফেস ডেকোরেশন অনেক বড় একটা জিনিস, তো সেই জন্য এটা আমি এত বড় করে পড়াবো না, কারণ হচ্ছে ফোর্থ ইয়ারে যখন উঠবে এই জিনিসগুলো পড়তে হবে, সেজন্য না এই বারবার রিপিটেশন জিনিসগুলো না পড়ে মজা লাগে না, সেজন্য ভাবছি যে এটা আমি বাদ দিচ্ছি। এটা আমি একদম সংক্ষেপে তোমাদেরকে এখন পড়াবো পরীক্ষার উপযোগী করে। আচ্ছা, ও কি লিখেছে পকেট, ওয়েস্ট ব্যান্ডস, হেমলাইন্স। আচ্ছা, পড়ানো হয়নি, পকেট পড়ানো হয়েছে মনে হয়। আচ্ছা, ওয়েস্ট ব্যান্ড, এখান থেকে কখনো মানে যে জিনিসগুলি থেকে কখনোই প্রশ্ন আসবে না, আসলে স্লিভ থেকেও কখনো প্রশ্ন হয় না, ইয়োগ থেকে প্রশ্ন, এগুলো থেকে প্রশ্ন হয় না সাধারণত। আর প্রশ্ন তো আমিও করি, তো এই ধরনের প্রশ্নগুলি রাখি না কেন, এগুলি কি, এগুলি হচ্ছে শুধুই প্র্যাকটিক্যালের বিষয়, এটা কখনোই থিওরিটিক্যাল পড়ানো হয় না, প্র্যাকটিক্যালি জিনিসগুলি করানো হয়, কিন্তু এখানে আসলে থিওরিতে দিয়েছে, এগুলি থিওরি আসলে তেমন ডিটেলস কোথাও কিছু নেই। হেমলাইন্স হচ্ছে, হেমলাইনটা কি, নিচে যে আমরা হচ্ছে হেমিং করি, মানে কামিজের নিচে দেখবে যে কামিজের নিচের যে বর্ডারটা, এটাকে আসলে হেমলাইন বলে। এটা কিভাবে করেছে, একটা ভাঁজ দিয়ে, তারপর এই যে বললাম যে তোমরা যে সিম পড়েছো সেখানে প্রান্ত থেকে যেন সুতা খুলে না আসে, সেজন্য আবার একটা ভাঁজ দেওয়া হয়, মানে দুইটা ভাঁজ, সেজন্য 1.5 ইঞ্চির মতো হচ্ছে সাধারণত হেমিং এর জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখা হয়। যখন দেখবে কামিজ তৈরি করে, সেলাই করার সময় কাপড় যখন কাটে, তখন দেখবে যে একটু এক্সট্রা, যে ধরো আমার ঝুল মানে লম্বাটা আমার 37 লাগবে আমার, কিন্তু হচ্ছে আমাকে 38 মানে 1 ইঞ্চি হেমের জন্য আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, তার মানে 38.5 কাটতে হবে। এই হেমিং এর জন্য হচ্ছে 1 ইঞ্চি কাপড়, আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি জায়গা রাখা হয়। এই টোটাল 1.5 ইঞ্চির মতো আমার হেমিং এর জন্য লাগে, সেজন্য এই হেমলাইন নিয়ে আসলে তেমন কিছুই নাই কোথাও, এগুলি শুধু প্র্যাকটিক্যালের বিষয়, কিন্তু তারপরেও এখানে দিয়ে দিয়েছে।
যে জিনিসগুলি লাগবে শুধু পরীক্ষার জন্য আমি শুধু সেগুলি টাচ করব, আর বাকি জিনিসগুলো আমি একটু মুখে বলে দেব, ধারণা দিয়ে আর কি, যেটা বলে। আচ্ছা, এখন কোয়েশ্চেন নিচ্ছি না, একটু জাস্ট বলে নেই সারফেস ডিজাইনিং টেকনিক। সারফেস মানে কি, আমরা সারফেস মানে বুঝি যে বস্ত্রের জমিন, যেটা কোন একটা কাপড়ের উপরিভাগ যেটা, সেটাই হলো কি জমিন বা সারফেস বলি যেটাকে আমরা। এই যে বস্ত্রের জমিন বা সারফেস, এটাকে ডেকোরেশন করার, এটাকে অলঙ্করণ করার পদ্ধতি কি, যে অনেক ভাবেই কিন্তু অলঙ্করণ করা যায়। কি কি ভাবে অলঙ্করণ করা যায়? একভাবে করা যায়, যেটা মানে হচ্ছে বলে কি, যে তোমরা ফ্যাব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইনে পড়েছো না? তার মানে যখন কাপড়টা তৈরি হয় বুননের সময়, তখন হচ্ছে একভাবে অলঙ্করণ করা যায়। যেমন কি প্লেন বুননে একরকম হয়, স্যাটিনে আবার অন্যরকম হয়, টুইলে আবার একরকম হয়, আবার হচ্ছে হানিকমে একরকম, হেরিং বোনে একরকম। মানে এক একটা কাপড়ের বুনন পদ্ধতি কিন্তু এক এক রকম। তো এই যে সারফেস ডিজাইন, যে আমি যখন বস্ত্রের উপরিভাগে ডিজাইন করব, যে কাপড়টা যখন তৈরি হবে, কাপড় তৈরির সময় হচ্ছে একভাবে অলঙ্করণ করা যায়, সেটা কি বুননের মাধ্যমে এই অলঙ্করণ করা যায়। এরপরে যে আমি কাপড় যখন তৈরি হয়ে গেল, কাপড় তৈরি হওয়ার পরে আবার সেটা অলঙ্করণ করা হয়। কিভাবে সেটা অলঙ্করণ করা হয় তোমরা পয়েন্ট গুলি লিখে নিবে, আমি এখন মুখে যা বলছি। এখন কাপড়, তার মানে হচ্ছে কি কাপড় তৈরির সময় একটা অলঙ্করণ, আর কাপড় তৈরির পরে একভাবে অলঙ্করণ। এখন আমি বলছি কাপড় তৈরি করার পরে যে আমার অলঙ্করণটা, সেটার পদ্ধতিগুলি কি কি আছে। একটা হলো আমি হচ্ছে ডাই করে করতে পারি। ডাই করে মানে কি, ডাই অ্যান্ড প্রিন্ট। তার মানে ডাইং একটা প্রক্রিয়া, প্রিন্টিং একটা প্রক্রিয়া। প্রিন্টিং মেথড গুলো আমরা যেরকম পড়েছি, যে তারপর হচ্ছে বাটিক, ডাই ডাই, তারপর হচ্ছে স্ক্রিন প্রিন্টিং, রোলার প্রিন্টিং, এরকম অসংখ্য প্রিন্টিং টেকনিক আছে। আবার একটু এই জানাবেন টেকনিক, আর কি কি? আচ্ছা, ব্লক, টাই ডাই, বাটিক, তারপর হচ্ছে স্ক্রিন প্রিন্টিং, রোলার প্রিন্টিং, এইরকম বিভিন্ন ধরনের। জয়ষ্ঠী এখানে পাবে না, ঠিক আছে? এই স্লাইডটা একটু পরে ওপেন, ঠিক আছে? আর একটু পরে এটা ওপেন করো। চিন্তা করো উইভিং পদ্ধতিতে যখন কাপড় তৈরি হয়ে গেল, তখন কি করা হয়, তখন কি এটাকে ডাইং মিলে পাঠিয়ে দেওয়া হয় না, যে সমগ্র কাপড়টা ইভেনলি। প্রিন্টিং এ তো আমি হচ্ছে একটা নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী আমি কাপড়ের নির্দিষ্ট জায়গায় জায়গায় আমি ছাপ দিচ্ছি, এটা হলো প্রিন্টিং। আর ডাইংটা কি আমার সমগ্র কাপড়টাকে আমার একই রকম ভাবে দুই পিঠেই, যে আমার কাপড়ের ফ্রন্ট ব্যাক দুই সাইডেই হচ্ছে আমার সমানভাবে কালার করে ফেলা হয়, এটা হচ্ছে ডাইং পদ্ধতি। তার মানে হচ্ছে কি বস্ত্রের জমির অলঙ্করণের একটা পদ্ধতি আমরা পেলাম কি ডাইং এবং প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে। যদি এই প্রশ্নটা 10 নাম্বারের জন্য আসে, তখন কি, তখন হচ্ছে কি আমাকে পুরাটাই হচ্ছে যে কি দেখাচ্ছিলে, আচ্ছা এটা আমি শেষ করে নিই। তা কি বলছিলাম, আচ্ছা যদি এমন আসে যে প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে বস্ত্রের জমির অলঙ্করণ ব্যাখ্যা করো, তার মানে কি আমার প্রিন্টিং মেথড গুলি দিয়ে আমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এই যে প্রিন্টিং মেথড গুলি যা যা বললাম, ব্লক, বাটিক, টাই ডাই, স্ক্রিন, তবে কি একদম সংক্ষেপে সংক্ষেপে লিখবেন। যদি কখনো পরীক্ষা আসে যে প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে কিভাবে বস্ত্রের জমিন অলঙ্করণ করা যায় ব্যাখ্যা করো, সেক্ষেত্রে কি করবে, প্রিন্টিং পদ্ধতিগুলি ব্যাখ্যা করবে অল্প অল্প করে, অনেক ডিটেলস না। যে আমার স্ক্রিন প্রিন্টিং পদ্ধতি যেরকম আমরা পড়েছি, যে 3টা পার্ট এটার, আমার স্ক্রিন তৈরি করা, তারপর টেবিল, তারপরে হচ্ছে যে আমার স্কুইজি একটা অংশ আছে, এই 3টা পদ্ধতির সমন্বয়ে স্ক্রিন প্রিন্টিং পদ্ধতিটার কাজ করা হয়। তো এইরকম ডিটেলস কিছু না, জাস্ট হচ্ছে এই স্ক্রিন প্রিন্টিং পদ্ধতি কি বা ব্লক প্রিন্টিং পদ্ধতি কি, কিভাবে কাজ করে, কিভাবে কাজটা করা হয়, রং কিভাবে করা হয়, এই পুরো প্রসিডিউরটাকে সংক্ষেপে ব্যাখ্যা করা। ঠিক আছে, তার মানে কি বস্ত্রের জমিন অলঙ্করণের একটা পদ্ধতি আমি পেলাম কি ডাইং এবং প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে।
এরপর আরেকটা পদ্ধতি আছে কি, যে আমার ফ্যাব্রিক ম্যানিপুলেট করে। ফ্যাব্রিক ম্যানিপুলেট মানে কি, যে আমি এই কাপড়গুলিকে যে হচ্ছে নিয়ন্ত্রণ করে, যে কোন একটা কাপড় যেমন গেদার করা। এখানে এই যে ফ্যাব্রিক ম্যানিপুলেটিং টেকনিকের মধ্যে কি কি আছে একটু শুনি। প্লিট করা, ডার্ট, তারপর গেদার, এইগুলির মাধ্যমে, ঠিক আছে, শিয়ারিং আছে, তারপর স্মোকিং আছে। এগুলি হচ্ছে কি ম্যানিপুলেটিং টেকনিক। ফ্যাব্রিক ম্যানিপুলেট করে, হ্যাঁ বলছি, ফ্যাব্রিক ম্যানিপুলেট করে বস্ত্রের জমিন অলঙ্করণ করা যায়। কি কি পদ্ধতিতে? প্লিট, তারপর হচ্ছে ডার্ট, টাক, তারপরে হচ্ছে তোমার শিয়ারিং, তারপর স্মোকিং। এগুলি হচ্ছে কি ফ্যাব্রিক ম্যানিপুলেট করে, যে আমি কাপড়টাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে করা যাচ্ছে। যে আমি যখন প্লিট করি, প্লিট তো আমি আলাদা একটা এক্সট্রা কাপড় এনে বসিয়ে দিই না, কাপড়ের মধ্যেই তো ভাঁজ দিয়ে প্লিট করা হয়। সেটা বক্স প্লিট হোক, নাইফ প্লিট হোক, বা যে কোনো ইনভার্টেড প্লিট হোক, যে কোনো এনি কাইন্ড অফ প্লিট হতে পারে। তারপর গেদার করা। গেদারটাও কি, আমি ফ্যাব্রিকটাকে ম্যানিপুলেট করছি না, যে আমি কাপড়টাকে কুচি করে করে আমি হচ্ছে গেদার করছি, বা আমি কাপড় একটা রান স্টিচ দিয়ে অস্থায়ী একটা সেলাই দিয়ে টান দিয়ে তারপর গেদারটা করে যখন আমার ফ্যাব্রিকটা সংকোচন হয়ে যাবে তখন একটা পার্মানেন্ট একটা স্টিচ দিয়ে দেয়া হবে, সেটা হলো গেদার। তার মানে এই যে আমি প্লিট করে করতে পারছি, গেদার করে করতে পারছি, আবার টাক, টাকটাও কি, টাকটাও একটা ভাঁজ দেওয়ার প্রক্রিয়া। সাধারণত মেশিনে করা হয় এই টাকিংটা, যে আমার হচ্ছে যে যেই মেশিন গুলিতে আমার হচ্ছে মাল্টি নিডল থাকে, সাধারণত সেই ধরনের মেশিন গুলি দিয়ে টাক করা হয়, যে ছোট ছোট সামান্য ভাঁজ দিয়ে স্ট্রেট সেলাই দেওয়া হয় সামান্য কিছু পর পর। টাকেরও কয়েকটা প্রকারভেদ আছে, সেটা আমি একটু পরে দেখাবো। তার মানে শুধু জেনে রাখি যে এগুলির ডিটেলস কখনোই আসবে না তোমাদের, শুধু এটা ফোর্থ ইয়ারের জন্য, এই জন্য আমি ডিটেলস বলছি না, শুধু নামগুলি মনে রাখা আর পদ্ধতিগুলি কি কি পদ্ধতিতে করা যায় সেটা একটু বর্ণনা করা, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি বললাম ফ্যাব্রিক ম্যানিপুলেট করে যে আমি সারফেস ডেকোরেশন করতে পারে, সেগুলি কি কি, প্লিট, তারপর হচ্ছে যে গেদার, ডার্ট, তারপর হচ্ছে টাক, তারপর হচ্ছে শিয়ারিং, এগুলি বলেছি, স্মোকিং, এগুলি করা যায়, ঠিক আছে। শুধু তোমরা ব্যাখ্যা যদি আসে, হয়তো প্লিটের আসতে পারে, যে প্লিট, প্লিট কাকে বলে, প্লিটের হচ্ছে প্রকারভেদ গুলি হচ্ছে ব্যাখ্যা করো, চিত্র সহ অবশ্যই শিখবে। প্লিটের অবশ্যই অবশ্যই প্লিটের সংজ্ঞা, প্লিটের প্রকারভেদগুলি চিত্র সহ শিখবে। স্পেশালি বক্স প্লিট, নাইফ প্লিট, ইনভার্টেড প্লিট, এই তিনটা প্লিট হচ্ছে ছবি এঁকে সুন্দর করে। বাকি যেমন কার্টিস প্লিট, রোলার প্লিট, ফ্ল্যাটেড প্লিট, তারপর হচ্ছে কার্টিস প্লিট, এই ধরনের প্লিট গুলি হচ্ছে, বা আরেকটা আছে কি যেন, অনেক ধরনের প্লেট আছে, ফরচুনি প্লেট আছে। তো এই অসংখ্য যে প্লেট আছে সেগুলির চিত্র না দিলেও হবে, তবে সাধারণত যে তিনটা মূল যে টাইপ, সে তিনটা টাইপের অবশ্যই চিত্র সহ শিখবে, ঠিক আছে। তার মানে গেল ফেব্রিক ম্যানিপুলেট করে। এরপরে হচ্ছে সারফেস ডেকোরেশন করার যে আরেকটা টেকনিকে, সেটা হচ্ছে কি ফেব্রিক সংযোজন করে। অর্থাৎ কি বলছি, অ্যাডিশন অফ ফ্যাব্রিক, তারপর হচ্ছে আরো অন্যান্য ধরনের ম্যাটেরিয়াল যেমন কি লেস, তারপর হচ্ছে মিরর, মিরর ওয়ার্ক করে, যে মিরর ওয়ার্ক, তারপর বিটস, বিটস, সিকোয়েন্স। বিটস মানে কি, এই যে পাইপের মতো যে আমরা বসাই না কাপড়ের মধ্যে পাইপ, এই পাইপটাকে বলে বিটস, ঠিক আছে। আবার সিকোয়েন্স, যেটা পাত্তি বলি আমরা, অনেকটা গ্লাস না, গ্লাসের না, সেটা হচ্ছে একটু মেটাল টাইপের, কেমন প্লাস্টিক টাইপের, এটাকে পাত্তি বলো তোমরা অনেকে, এটাকে কি বলে, সিকোয়েন্স বলে। তার মানে হচ্ছে ফ্যাব্রিক ডেকোরেশনের আরেকটা ওয়ে হচ্ছে কি, আমি অনেক ধরনের মেটেরিয়াল, একটা হচ্ছে ফ্যাব্রিক অ্যাডিশন করে, এবং হচ্ছে অন্যান্য যে জিনিসগুলি কি, লেস, মিরর, বিডস, সিকোয়েন্স, এগুলি অ্যাড করে ফ্যাব্রিকটাকে অলঙ্করণ করা যায়, সারফেসটাকে অলঙ্করণ করা যায়, ঠিক আছে।
এবার আসি, আমি যে বললাম অ্যাডিশন করে ফ্যাব্রিকটাকে আমি সংযোজন করে, যে কাপড়ের মধ্যে ফ্যাব্রিক বসিয়ে আবার কিভাবে অলঙ্করণ করা যায়, তাই না? এটা একটা প্রশ্ন হতে পারে না যে কাপড়ের মধ্যে আবার ফ্যাব্রিক বসিয়ে কিভাবে অলঙ্করণ করা যায়? করা যায়, সেটা কি বলতো? না অ্যাপ্লিক করা যায়। এক্স্যাক্টলি, অ্যাপ্লিক করা যায়। অ্যাপ্লিক অথবা রিভার্স অ্যাপ্লিক। অ্যাপ্লিক মানে কি, যেটা তো আমরা স্লাইডে আছে। এই স্লাইডে নাই, সেজন্য স্লাইড ঘোরাঘুরি করে লাভ নেই, এটা একটু পরে করো। ঠিক আছে, আমি আগে এটা শেষ করে নিই, সারফেস ডেকোরেশনটা শেষ করি। আর দরকার হলে এই স্লাইডটা আমি পরে দিয়ে দিব, কিন্তু আমি এটা ডিটেলস পড়াবো না, সেজন্য আমি স্লাইডটা দিতে যাচ্ছি না। যেভাবে বলছি সেভাবে লিখে ফেলো, ঠিক আছে? শুধু পয়েন্ট গুলি লিখবে, ব্যাখ্যা তো হচ্ছে নিজেরাই করতে পারবে, বা আমি ব্যাখ্যার জন্য স্লাইড দিয়ে দিব। আর এটা এত বেশি, যেমন প্লিটের শুধু আসবে, সেজন্য প্লিটের ব্যাখ্যাটা করতে বলেছি। কিন্তু ডার্ট ডার্ট যেমন যতটুকু পড়িয়েছে নাদিরা ম্যাডাম অতটুকুই পড়বে। টাক টাক এখন একটু পরে পড়িয়ে দিব। যেগুলো আমি পড়াবো সেগুলো একটু ডিটেলস লিখবে, বাকিগুলো শুধু নাম দিয়ে দিবে, ডিটেলস লিখবে না, ঠিক আছে? তার মানে কি, যে বলছিলাম যে ফ্যাব্রিক অ্যাডিশন করে অ্যাপ্লিক করা যায়। অ্যাপ্লিক হচ্ছে কি, আমি কাপড়গুলি কেটে কেটে তারপর হচ্ছে ডিজাইন অনুযায়ী কাপড়টা সুন্দর করে সেলাই করে বসিয়ে দেয়, এটা হচ্ছে অ্যাপ্লিক। রিভার্স অ্যাপ্লিক কি? রিভার্স অ্যাপ্লিক হচ্ছে মূল যে কাপড়টা, যে কামিজের, সাপোজ আমার যে কামিজের মূল কাপড় যেটা দিয়ে আমার কামিজ হচ্ছে, সেই কামিজের কাপড়টাকে কেটে ফেলা, কেটে ফেলে নিচে দিয়ে হচ্ছে আমার জোড়া দেয়া কাপড় ডিজাইন অনুযায়ী, ঠিক আছে? এটাকে রিভার্স অ্যাপ্লিক বলে, মানে উল্টা দিকে করাটা, ব্যাক পোর্শনে করাটা হচ্ছে রিভার্স অ্যাপ্লিক। অ্যাপ্লিক হচ্ছে কাপড়টা কেটে উপরে বসানো, তারপর সেলাই করে বসিয়ে দেয়। আর রিভার্স অ্যাপ্লিকটা কি, তালির মতো, অনেকটা বলে না আমরা তালি বলি না, প্যাচ, এই তালি মানে হচ্ছে আমার উপরে মূল ফ্যাব্রিকটাকে কেটে ফেলে নিচ থেকে হচ্ছে কাপড় জোড়া দেয় ডিজাইন অনুযায়ী, এটা হচ্ছে এগুলো কি ফ্যাব্রিক ম্যানিপুলেটরের মধ্যে পড়ছে? না। ফ্যাব্রিক ম্যানিপুলেট বলছি তো, যেটা আমি কাপড়টাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। আর ফ্যাব্রিক অ্যাডিশন এটাকে আমি বলছি। আচ্ছা ঠিক আছে। ফ্যাব্রিক সংযোজন করে, যে কাপড়টা সংযোজন করে কিভাবে করা যায়, কাপড় সংযোজন করে যেই যেভাবে করা যায় সেটা হলো কি অ্যাপ্লিক, রিভার্স অ্যাপ্লিক, তারপর হচ্ছে কুইল্টিং, পাইপিং। কুইল্টিং বানানটা একটু বলবেন? কুইল্টিং, কিউ ইউ আই এল টি আই এন জি। কুইল্টিং মানে কাঁথা সেলাই বলো না তোমরা, কাঁথা, এটা কাঁথা স্টিচই। কুইল্টিং কাঁথা, কাঁথা আমরা কিভাবে করি, যে একটা নিচে হচ্ছে আমার কাপড় দিয়ে মাঝখানে অনেকটা স্যান্ডউইচের মতো মাঝখানে একটা কাপড় থাকে না, তারপর উপরে আবার একটা কাপড়, মানে দুই তিনটা লেয়ারের কাপড় একসাথে তারপর সেলাই করা। তখন কি হয়, যে ডিজাইন অনুযায়ী সেলাই করবে, তখন সেলাইটাকে একটু উপরে ফুলে ফুলে থাকবে, যে কয়েকটা লেয়ার কাপড় দেওয়ার কারণে। এটাই হচ্ছে কুইল্টিং পদ্ধতি, ঠিক আছে? ব্যাখ্যা লিখতে হবে না, শুধুই জেনে রাখা, নামগুলি লিখবে, ঠিক আছে? আমি কাপড় সংযোজন করে ফ্যাব্রিক অ্যাডিশন করে কি কি পদ্ধতিতে করা যায় সারফেস ডেকোরেশন, একটা হলো অ্যাপ্লিক, রিভার্স অ্যাপ্লিক, তারপর কুইল্টিং, পাইপিং। পাইপিং তো জানোই, পাইপিংটা কি, কাপড়টাকে ওই যে সেদিন ক্লাসে বলছিলাম বায়াস করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাপড়গুলি কাটতে হবে কোনাকুনি করে, তারপরে সেটাকে হচ্ছে গলায় বা হচ্ছে যে হাতায় মুড়ে দেয়া বা সাইডে কাপড়টাকে মুড়ে দেয়া, এটাই হলো পাইপিং পদ্ধতি। তার মানে এটা হচ্ছে কি, আমি ফ্যাব্রিক সংযোজন করে, যে আমি একটা আলাদা ফ্যাব্রিক সংযোজন করে ডেকোরেশন করতে পারি। আর হচ্ছে যে বললাম বিডস, মানে হচ্ছে পাইপ, যে এটার মাধ্যমে অলংকরণ করা যায়, সিকোয়েন্সের মাধ্যমে অলংকরণ করা যায়, তারপর মিরর ওয়ার্কের মাধ্যমে করা যায়, টাসেল দিয়ে করা যায়। টাসেল তো জানোই, যে একগুচ্ছ সুতা যে বেঁধে ফেলা হয় একটা প্রান্তে, দেখবে যে ওড়নার মধ্যে ঝুলানো থাকে, যে টাসেল, টাসেল না, টাসেল, টি এ ডাবল এস ই এল, টাসেল, ঠিক আছে? তার মানে টাসেল, সিকোয়েন্স, এগুলি দিয়েও হচ্ছে ফ্যাব্রিকটাকে আমি হচ্ছে সারফেস ডেকোরেশন করতে পারি, ঠিক আছে? এটা হলো মোটামুটি। কুইল্টিং, পাইপিং, মিরর ওয়ার্ক, টাসেল, সিকোয়েন্স, আর কি আর কিছু বলেছিলেন? আর কিছু বলিনি, ঠিক আছে? এটা হচ্ছে আমি সংযোজনের মাধ্যমে কিভাবে করতে পারি।
তার মানে প্রথমে বললাম কি আমি ডাইং প্রিন্টিং এর মাধ্যমে করতে পারি, তারপর হচ্ছে ফ্যাব্রিক ম্যানিপুলেট করে করা যায়, তারপর ফ্যাব্রিক এডিশন, এছাড়াও অন্যান্য ম্যাটেরিয়াল গুলি অ্যাডিশন করে সারফেস ডেকোরেশন করা যায়। তারপর আরেকটা পদ্ধতি আছে কি এমব্রয়ডারি। এমব্রয়ডারি করেও তো সারফেস ডেকোরেশন করা যায়, তাই না? কারণ কাপড়ের উপরে কি আমরা এমব্রয়ডারি করি না, বিভিন্ন ধরনের হচ্ছে ডিজাইন অনুযায়ী এমব্রয়ডারি করেও আমি কাপড়ের জমিনটাকে অলঙ্করণ করতে পারি। তার মানে এমব্রয়ডারিটাও একটা টেকনিক সারফেস ডেকোরেশন। এই টোটাল টেকনিকই হচ্ছে আমার সারফেস ডেকোরেশনের। এটা কি ফ্যাব্রিক এডিশনের মধ্যে পড়বে নাকি এটা আলাদা হবে? এটা আলাদা, এমব্রয়ডারিটা একদম আলাদা ভাবে লিখবে। ঠিক আছে, ফ্যাব্রিক এডিশন লেখার পরেই লাস্ট ধাপে হচ্ছে এমব্রয়ডারিটা লিখবে। ঠিক আছে, এবং এমব্রয়ডারি কি যে আমি সুই সুতার সাহায্যে যে হচ্ছে আমি সেলাই করাটা, যে এটা হচ্ছে এমব্রয়ডারি, যে ডেকোরেটিভ সেলাইটা করা সেটা হলো এমব্রয়ডারি। এই এমব্রয়ডারি হচ্ছে বিভিন্ন ধরনের হয়, ক্রস স্টিচটা এমব্রয়ডারি, আবার হচ্ছে কি ফ্রেঞ্চ ফোর ফ্রেঞ্চ স্টিচ বলে, আবার হচ্ছে ফেদার স্টিচ, চেইন স্টিচ, এরকম বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে। আর কিছু ট্রেডিশনাল এমব্রয়ডারি আছে, যেমন কি যে যশোরের স্টিচ বা কাঁথা স্টিচ, নকশি কাঁথা যেটাকে বলে বাংলাদেশি, যেমন এটা ট্রেডিশনাল, এটাও কি ওয়ান কাইন্ড অফ এমব্রয়ডারি, ট্রেডিশনাল এমব্রয়ডারি বলে এগুলিকে। এই ট্রেডিশনাল এমব্রয়ডারি হলো বাংলাদেশের নকশি কাঁথা আর যশোরের স্টিচ। এছাড়াও বিভিন্ন দেশেই হচ্ছে এই ধরনের ট্রেডিশনাল এমব্রয়ডারি আছে। ঠিক আছে, পাঞ্জাবে আছে, তারপর সিন্ধুতে আছে, তারপর হচ্ছে স্পেনে আছে, এরকম অনেক ধরনের দেশেই হচ্ছে বিভিন্ন দেশে তাদের ট্রেডিশনাল এমব্রয়ডারি আছে। তার মানে বুঝে গেল সারফেস ডেকোরেশন। প্রথমে সারফেস ডেকোরেশন কি, যে আমি হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে যে আমি বস্ত্রের জমিনটাকে অলঙ্করণ করছি, সেটাই হলো কি আমার সারফেস ডেকোরেশন। এই সারফেস ডেকোরেশনে আমার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলি নিম্নলিখিত, যেমন কি প্রথমে বললাম ডাইং প্রিন্টিং এর মাধ্যমে। প্রথমে আমি বলেছি যে কাপড় বুননের সময় একটা অলঙ্করণ, আবার হচ্ছে কাপড় বুননের পরে একটা অলঙ্করণ পদ্ধতি। বুননের সময় কি কি করা যায়, এই যে বুনন গুলির নাম লিখবে শুধু। আর বুননের পরে যেটা করা যায় সেটা কি ডাইং প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে। তারপরে হচ্ছে কি ফ্যাব্রিক ম্যানিপুলেট করে করা যায়, তারপরে হচ্ছে কি ফ্যাব্রিক এডিশন করে, এছাড়াও অন্যান্য ধরনের ম্যাটেরিয়াল যেগুলি বললাম লেস, টাসেল, মিরর ওয়ার্ক, এই সবগুলি এডিশন করে, এবং হচ্ছে ফাইনালি এমব্রয়ডারির মাধ্যমে সারফেস ডেকোরেশন করা যায়। কাপড় তৈরির সময় অলঙ্করণের বুননের নামগুলো কি কি একটু বলবেন? কোনগুলি? কাপড় তৈরির বুননের সময়? আচ্ছা, বুননের সময় এগুলো তো তোমরাই ভালো জানো, প্লেন বুনন, টুইল, স্যাটিন সাটিন, তারপর হচ্ছে হানিকম, হেরিংবোন, ডায়মন্ড টুইল, এগুলি। ম্যাম, সারফেস ডেকোরেশনের যে সংজ্ঞাটা বললেন, বিভিন্ন পদ্ধতিতে কাপড়ের সারফেস ডেকোরেশন করার মানে কি যেন একটু গুছিয়ে ও বললেন। আচ্ছা, আচ্ছা, সেটা বললাম যে কাপড়ের বস্ত্রের উপরিভাগ বিভিন্ন পদ্ধতিতে অলঙ্করণ করার কৌশলকে সারফেস ডেকোরেশন বলে। জি ম্যাম, ঠিক আছে। টুইস্ট হবে না তো, টুইল হবে না নাকি দুটোই হবে? টুইল, ডায়মন্ড টুইল, যেটা খুশি সেটা তো, তবে এইগুলি যখন বুননের পদ্ধতিগুলি লিখবে একটু ছবি দিয়ে দিলে ভালো হয়, তোমরা তো পারোই, তাই না? প্লেন বুননের ছবি দিতে পারবে না, টানা পড়ান সুতা দিয়ে যে মূল বেসিক যে বুননটা সেটা একটু দিয়ে দিলে, চার ঘরের একটা টুইল, সরি চার ঘরের একটা প্লেন বা টুইল এঁকে দিয়ে দিলে একটু। প্লেন টুইল, এখানে কি টুইস্টও হবে নাকি না শুধু টুইল হবে? শুধুই টুইল, টুইল টুইল বলেছে, টুইস্ট না। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই সারফেস ডেকোরেশন? ম্যাম, ডেকোরেশনে এই টুইল কোথা থেকে আসলো আসলে বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? সেটা বললাম বুননের সময়, যে এটা কি টুইলটা কি এক ধরনের বুনন না? প্লেনটা একরকম দেখা যায়, টুইলটা একরকম দেখা যায়, এটা কি ভ্যারিয়েশন বুননের সময়। আবার স্যাটিন সাটিনটা আবার অন্যরকম দেখা যায়, হানিকমটা আবার একরকম দেখা যায়। কাপড় যেগুলি প্লেন কাপড়গুলো একরকম দেখা যায়, হানিকম কাপড় আবার দেখবে যে অন্যরকম দেখা যায়।
তো তার মানে কি, যখন আমি কাপড়টা বুনন করছি তাঁত যন্ত্রে উইভিং এর সময়, তখন কি এই ডিজাইন অনুযায়ী বুনছে, যে সেটা কি এক ধরনের ডেকোরেশনই তো হলো, অলংকরণ হলো না? আর যদি অলংকরণ না করো, শুধুই প্লেন যেটা সাদা সিধে, এটা এক ধরনের অলংকরণ, ঠিক আছে? এটা বুনন করার সময় এই অলংকরণগুলি করা যায়। এটা মানে এখানে না একটু অন্য মানে 302 এর সুতাটাকে যে পাকাচ্ছে সেটা আমার দুইটা পদ্ধতিতে করা হয়, একটা এস টুইস্ট আর একটা জেড টুইস্ট। আচ্ছা এটা হচ্ছে টুইস্ট কোন হচ্ছে এস টুইস্ট আর টুইস্ট জেড না, জেড টুইস্ট। হ্যাঁ সেটা তো কোন না, সেটা হচ্ছে টুইস্ট। আমি যখন সুতাটাকে টুইস্ট করি, ইয়ার্নে পড়েছো না? ইয়ার্নে কি পড়েছে, যে একটা যখন আমি ফাইবার তৈরি করব, ফাইবার থেকে যখন আমার ইয়ার্ন হলো, সেই ইয়ার্নটাকে কি টুইস্ট করে, অর্থাৎ প্লাই প্লাই করে, যে আমার একটার সাথে প্লাই প্লাই সুতাগুলি আমরা ব্যবহার করি না কাপড় বুননের সময়, কারণ সিঙ্গেল ইয়ার্ন দিয়ে তো কাপড় বুনন করা যাবে না, ছিঁড়ে যাবে। আর প্লাই ইয়ার্ন যেগুলি, প্লাই ইয়ার্ন গুলি কি অনেক বেশি মজবুত হয়, একসাথে দুই তিনটা সুতা একসাথে জয়েন করে টুইস্ট করা হয়। এই যে টুইস্ট করা মানে পাকানো, একটার সাথে আরেকটা সুতা যে পাক দিচ্ছে, এই পাকানোটার দুইটা পদ্ধতি আছে, একটা এস টুইস্ট আর একটা জেড টুইস্ট, অর্থাৎ একটা ঘড়ির কাঁটার দিকে সুতাটা মোচড় দেওয়া হবে, পাক দেওয়া হবে, আরেকটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাকানো হবে। ক্লিয়ার? আমার একটু কথাটা একটু শুনেন, হ্যাঁ আমাদের কোশ্চেন হলো মানে কোশ্চেনটা হচ্ছে আচ্ছা টুই টুইল, হ্যাঁ সেটা টুইলে হচ্ছে একটা এস টুইল একটা জেড টুইল, সেটাও পড়েছো তোমরা, তাই না? একটা টুইলের হচ্ছে, এস টুইস্ট জেড টুইস্ট চারটা। না টুইলে কি দুইটা পড়েছো তো? টুইস্ট কোণ আর আরেকটা সেই দুটো বলেন। আর আরেকটা আছে টুইল কোণের আপেক্ষিক আদ্রতা, ওইটা পেয়েছি। এখন আমাদের কোশ্চেন টুইস্ট আর টুইল কোণ, এখন এটা মানে কোনটা কি, এস টুইস্ট আর জেড টুইস্ট এটা তো টুইস্টের মধ্যে, তাহলে টুইল কোণটা হ্যাঁ কি? আচ্ছা, টুইল কোণ হচ্ছে, এই যে টুইল কোণটা হচ্ছে কি 45 ডিগ্রি। আমরা হচ্ছে জানি কি টুইল গুলি কি, কোণগুলি কিভাবে ক্রিয়েট হয়, যে আমার একদম কোনাকুনি উঠে যায় না, এটাই হচ্ছে টুইল কোণ। এই কোণাটা একটা হচ্ছে আমার আহ, মানে এস, মানে একটা এস টুইল হয় মনে হয়, আরেকটা জেড টুইল হয়, অনেক আগে পড়েছে তো ভুলে গিয়েছি। যে তার মানে একটা হচ্ছে যে আহ পড়েছো না? হ্যাঁ এখন আমার কথা হচ্ছে মানে টুইলের মধ্যে মানে ডান দিক থেকে শুরু হয়। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ একটা ডান দিক থেকে একটা বাম দিক থেকে, টুইলের মধ্যে হ্যাঁ, এরকম। এস টুইল জেড টুইল, আবার টুইস্টের মধ্যেও এস টুইস্ট জেড টুইস্ট, মানে আমার কোশ্চেনটা এটাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। টুইস্টের মধ্যে যে আমরা যখন সুতা পাকাই তখন এস টুইস্ট জেড টুইস্ট দুইটা টুইস্ট আছে। আবার টুইলের মধ্যেও এরকম আছে, টুইলের ভেরিয়েশন যেটা, যে ওই যে যেটা বললাম যে একটা হচ্ছে, আবার টুইলের আরেকটা ভেরিয়েশন তো ডায়মন্ড টুইল, সেটা তো আবার আলাদা জিনিস। আর এইটা হচ্ছে টুইল করার নিয়ম, যে একটা ডান দিক থেকে শুরু করে একটা বাম দিক থেকে শুরু করে, সেটার উপর ভিত্তি করে দুইটা টুইলের মনে হয় প্রকারভেদ পড়েছো। এটা তোমরা 302 তে পড়েছো, সেটা ভালো করে ওইখানে পড়ার কথা, এটা আমার বিষয় না, ঠিক আছে? যাই হোক, বুননের সময় যে ডেকোরেশন গুলো সেটা এই কয়েকটা নাম দিয়ে একটা দুটো ছবি দিয়ে দিলে ভালো হবে, ঠিক আছে? সারফেস ডেকোরেশনে যতটা পারো একটু ছবি দেওয়ার চেষ্টা করবে, যে জিনিসগুলিতে দেখবে যে ছবি দেওয়ার স্কোপ আছে সেগুলিতে ছবি দেওয়ার চেষ্টা করবে। যেমন প্লিট মাস্ট ছবি দিতেই হবে, ডার্ট চেষ্টা করবে, স্লিভ পকেট এই ধরনের জিনিসগুলিতে তোমরা হচ্ছে ছবি দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমার আরেকটা ক্লাস আছে কিন্তু 12:15 থেকে, এটা শেষ না করতে পারলে আমি ওটা শুরু করতে পারবো না, আমার ফোর্থ ইয়ারের সাথে একটা ক্লাস আছে। আচ্ছা জয়ষ্ঠী এখন শুরুর দিকে যাও, স্লাইডের একদম শুরুতে। ঘুমিয়ে পড়লে নাকি জয়ষ্ঠী? না ম্যাম আছি ম্যাম, ওই যে স্পিকার অন করতে একটু সময় লাগলো। হ্যাঁ বলো, তোমরা তো ক্লাসে থেকে আবার অন্য কাজে চলে যাও, শুরুর দিকে যাও। হ্যাঁ তার উপরে
আচ্ছা, টাক ম্যাডাম পড়িয়েছে না? টাক পড়ানো হয়েছে? ম্যাম টাক পড়ানো হয়েছিল অল্প অল্প ও না ম্যাম, তা ম্যাম স্লাইড দিয়ে পড়িয়েছিলেন। ও তাহলে আর আমি বাদ দিচ্ছি। টাকটা জানোই যেটা ডেকোরেটিভ পারপাসে ব্যবহার করা হয়। এই নিচের দিকে যাও, টাকের আবার কয়েকটা ভেরিয়েশন আছে। একটা পিন টাক, এই ও তার উপরের ছবিটা পিন টাক, তারপরে স্পেস টাক, ব্লাইন্ড টাক, তারপরে হচ্ছে যে কি স্পেশাল টাক যেটা ডার্ট টাক, মানে ডার্ট করে যেটা করা হয় সেটাই হচ্ছে টাক। আর হচ্ছে পিন টাকটা এই যে একটু আগে বললাম যে মাল্টি নিডল ব্যবহার করে হচ্ছে এটা করা হয়। আর ব্লাইন্ড টাকটা অনেকটাই হচ্ছে যে নাইফ নাইফ স্প্লিট যেভাবে করা হয় অনেকটা সেই রকম হচ্ছে ব্লাইন্ড টাক। এগুলি শুধু নামগুলি শিখে রাখবে। ম্যাম ব্লাইন্ড টাকটা আরেকবার বলবেন? আচ্ছা, ব্লাইন্ড টাকটা বলেছি এটার সুতাটা মানে সামনের থেকে মানে সরাসরি যে আমি যখন সামনে থেকে দেখব এই সুতাটা দেখা যাবে না, এই জন্য এটাকে বলছে ব্লাইন্ড টাক। পিনটাকে দেখো, খেয়াল করো, পিনটাকে হচ্ছে আমার সুতাগুলি দেখো ভিজিবল, তাই না? দেখে বোঝা যাচ্ছে একটা ভাঁজের সাথে একটা লম্বা করে স্ট্রেট সেলাই দিয়েছে। এই প্রত্যেকটা সেলাই আমি দেখতে পাচ্ছি। স্পেসটাকেও দেখো যে প্রত্যেকটা সেলাই ভিজিবল হচ্ছে। কিন্তু ব্লাইন্ডটাকে হচ্ছে কি আমার সেলাইটা ভিজিবল না, তার মানে ইনভিজিবল। সেলাইটা এমন ভাবে দিয়েছে যে একটা ফোল্ড করে সেলাই দিয়ে ওই ফোল্ডটাকে টেনে আবার আরেকটা ফোল্ড দেয়া, মানে হচ্ছে এটা নাইফ নাইফ প্লেট যেভাবে করে নাইফ প্লেটের মতোই করে এই ব্লাইন্ড টাকটা করা হয়। ঠিক আছে, এটাই। যাই হোক, ডার্ট যেহেতু পড়িয়েছে এই জন্য আর বলছি না, নিচে আসো। ডার্ট ডার্ট পড়ানো হয়েছে। ডার্টের মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ফ্যাব্রিকটাকে কন্ট্রোল করা, যে অতিরিক্ত যে ফ্যাব্রিক আছে সেই ফ্যাব্রিকটাকে কন্ট্রোল করে থ্রি ডাইমেনশনাল একটা লুক দেয়া। থ্রি ডাইমেনশনাল লুক মানে কি, যে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই জিনিসটা যেন বুঝতে পারে, তিনটা ডাইমেনশনে যেন ভালো বোঝা যায়। মানে কি, যে স্পেশালি ডার্টটা কোথায় প্লেস করা হয়, ব্লাউজে। যে ব্লাউজের হচ্ছে আমার বডি শেপটাকে সুন্দর দেখানোর জন্য, একদম ফ্ল্যাট মনে না হয়, একটা 3D ইফেক্ট আনার জন্য হচ্ছে এই ডার্ট গুলি ক্রিয়েট করা হয়। স্পেশালি ব্লাউজে এই ডার্টটা বেশি প্লেস করা হয়। এছাড়াও ডার্ট প্লেসের আরো অনেক ধরনের ওয়ে আছে, যে যে শোল্ডারেও ডার্টটা প্লেস করা যায়, আর্ম হলে ডার্ট প্লেস করা যায়, তারপর ওয়েস্ট লাইনে ডার্ট হয়। এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে ডার্ট ম্যানিপুলেট করা যায়। ঠিক আছে, এই ডার্টের উদ্দেশ্যই হচ্ছে আমার ফিটিংটাকে নিয়ন্ত্রণ করে আমার একটা থ্রি ডাইমেনশনাল লুক দেয়া। এটাই হচ্ছে আমার প্রধান কাজ ডার্টের। ঠিক আছে, এছাড়া আমার যখন ডার্ট তৈরি করতে হয় তখন কি খেয়াল রাখতে হবে যে ডার্টের আবার ইনটেক কতটুকু, যে কতটুকু আমার ডার্ট প্রয়োজন। সাপোজ হচ্ছে আমার ওয়েস্ট লাইনটা আমার হচ্ছে অনেক বেশি লুজ, যে আমি ধরো একটা ড্রেস বাজার থেকে কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে আসার পর আমার মনে হচ্ছে যে আমার কি ওয়েস্টের দিকটা অনেকটা লুজ হয়ে যাচ্ছে, বা আমার বডি ফিটিংসটা সুন্দর আসছে না। তখন কি করতে হবে, আমাকে মেপে দেখতে হবে কতটুকু লুজ আমার, কতটুকু ফিটিং দরকার। যদি মনে হয় আমার 1 ইঞ্চি হচ্ছে আমার আরো কমাতে হবে, তাহলে কি আমার ডার্ট ইনটেক মানে কতটুকু ডার্ট হবে, 1 ইঞ্চি পরিমাণ ডার্ট আমাকে প্লেস করতে হবে। বা আমি যদি চিন্তা করি আমি দুইটা ডার্ট প্লেস করব, তাহলে কি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি ইনটেক দিয়ে একটা ডার্ট ক্রিয়েট করা। এবং ডার্টের লেগ লেগ পড়িয়েছে না, ডার্টের লেগ, যে ডার্টের লেন্থ কতটুকু লম্বা হবে, এই যে কোথায় পর্যন্ত যাচ্ছে এটাকে কি বলে, ডার্টের লেগ বলে। এই ডার্টের লেগ 5 ইঞ্চি হবে নাকি 7 ইঞ্চি হবে, এটা মানে হচ্ছে ডিফার করবে কিসের উপরে, যে আমার কতটুকু দরকার ফিটিংটা, কোথায় কতটুকু। ঠিক আছে, এটা হচ্ছে ডার্ট। ডার্ট থেকে যা পড়েছে ম্যাডাম তাই পড়বে। ঠিক আছে, নেক্সট নিচে আসো। প্লিট প্লিট তো পড়ানো হয়েছে, বাদ দাও। প্লিটের প্রত্যেকটারই বলেছে একদম ছবি সহ, যে আমার বক্স প্লিট, নাইফ প্লিট, সবগুলি ফরচুনি, তারপর হচ্ছে কার্টিস, সব ধরনের প্লিট। আচ্ছা, ড্রেপিং এখানে রাখো। ড্রেপিং ড্রেপিং এর আগে বলেছেন ক্লাসে যে ড্রেপিংটা ফ্যাশন ডিজাইনিং এ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে কি আমার ফেব্রিক, যে আমি একটা ড্রেস ফর্ম
সাধারণত বড় বড় ডিজাইনাররা কি করে, যে একটা ড্রেস ফর্ম রাখে, ড্রেস ফর্মের উপরে যে আমি যে ড্রেসটা বানাবো বা যার জন্য বানাবো তার মাপে একটা ডামি করা হয়। সেই ডামিটার উপর আমি যে ডিজাইনটা ক্রিয়েট করব সেটা ডামির উপরে রেখে সেটাকে পিন দিয়ে সেট করে নেওয়া হয়। তারপরে এই ডামির গা থেকে এটা খুলে নিয়ে আসা হয়। তারপরে মেজারমেন্ট করা হয় যে আমার কতটুকু কাপড় লাগবে, কোথায় কি ধরনের ডিজাইন হবে, কি ধরনের ড্রেস হবে, সেটাকে আবার কি করা হয়, ব্রাউন পেপারে, যেটা তোমরা করেছো প্যাটার্ন, প্যাটার্ন করে ফেলা হয়। প্যাটার্ন করে তারপর ফাইনালি ড্রেস করা হয়। আবার আরেকভাবে ড্রেপিং করা হয়, যেটা একেবারে ফাইনাল প্রোডাক্ট, যে আমি ফাইনাল যে ড্রেসটাই আমার হবে সেই কাপড়টাতেই ড্রেপ করা হয়, যে ডামির গায়ে রেখে সেটাকে হাতে রেখে সেলাই করে ফেলা হয়। ঠিক আছে, তারপর উপর থেকে খুলে নেওয়া হয়। এটা হচ্ছে ড্রেপিং। দেখো কি লেখা আছে, ফ্যাশন ড্রেপিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ফ্যাশন ডিজাইনিং। এই ড্রেপিংটা ফ্যাশন ডিজাইনিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট। Draping for fashion design is the process of কি positioning and pining fabric on a dress form to develop the structure of a garment design। যে আমার একটা ড্রেস ফর্মের উপরে যে আমার গার্মেন্ট ডিজাইন, যে আমার ড্রেসের স্ট্রাকচারটা কেমন হবে সেই স্ট্রাকচারটা এখানে ডেভেলপ করা হয়। দেখো এখানে ইয়েলো কালারের একটা ড্রেস দেখতে পাচ্ছ। এই যে এখানে এই ডিজাইনটা করা হয়েছে, এটা ডামির উপরে রেখেই হচ্ছে হাত দিয়ে সেলাই করা হয়েছে। এই ধরনের গার্মেন্টস গুলো যে তৈরি হয় সেগুলো অনেক বেশি লাক্সারিয়াস, অনেক প্রাইসে বিক্রি হয়। মানে মিনিমাম যে প্রাইসটা কস্ট 30-40-এর নিচে কোনো কস্ট নাই। তার মানে এর চেয়ে বেশি কস্ট এগুলি বিক্রি হয়। কেন, অনেক সময় সাপেক্ষ একটা বিষয়, প্লাস ডিজাইনারের অনেক বেশি সময় প্লাস শ্রম লাগে, সে কারণে এই ড্রেসগুলো অনেক বেশি দামি হয়। ঠিক আছে, এরপরে নেক্সট স্লাইডে যাও। গেদার, গেদার ম্যাডাম পড়িয়েছে এজন্য গেদার পড়াচ্ছি না। নেক্সট জোষ্ঠী, নেক্সট স্লাইডে আসো। এগুলো সব গেদার। নেক্সট, আচ্ছা এটা শুধু পড়াই। ফ্রিল আর ফ্লাউন্স তোমাদের ওখানে দেয়া আছে, আসবে না পরীক্ষায়, জাস্ট ধারণা রাখা। ফ্রিল, ফ্লাউন্স, ফ্লেয়ার, রাফেল, এই সবগুলো একদম সিমিলার। যে এই যে গেদার পড়েছি না, গেদারেরই একটা অংশ হচ্ছে ফ্রিল। গেদারটা কি, যে আমি একদম মূল ফ্যাব্রিক, যেটা মূল যে গার্মেন্টস, সেই গার্মেন্টস এর মধ্যে কুচি করে করা হয়, অথবা যে একটা অস্থায়ী রান সেলাই দেওয়া হয়, কাপড় সুতার থেকে টান দিবে, কাপড়টা যখন গুছিয়ে যাবে তখন একটা পার্মানেন্ট সেলাই দেওয়া হয়, সেটা হলো কেদার। আর ফ্রিল মানে কি, নিচের চিত্রটাতে আসো তো জোষ্ঠী। হুম, চিত্রটাতে রাখো, আরেকটু নিচে যাও। হ্যাঁ, এই যে চিত্রটা দেখো, এটা হচ্ছে ফ্রিল আর এটা হচ্ছে ফ্লাউন্স। ফ্রিলটা কি অনেকটা গেদারের মতোই, এটা হচ্ছে কি আলাদা একটা ফ্যাব্রিক। যে আমার যেমন গেদারের ক্ষেত্রে আমি মূল গার্মেন্টসটাতেই গেদার করি, ঠিক আছে, ম্যানিপুলেট করে। আর ফ্রিলটা হচ্ছে কি আমার সম্পূর্ণ আলাদা একটা পিস, আলাদা একটা ফ্যাব্রিক পিসটাকে গেদার করে তারপরে সেটা কাপড়ে বসিয়ে দেয়া হয়। ঠিক আছে, তার মানে আলাদা করে আমি একটা আলাদা একটা কাপড়ের পিসে গেদার করে তারপর সেটা কাপড়ে জাস্ট জোড়া দিয়ে দেই, বসিয়ে দেই, সেটা হলো ফ্রিল। আর ফ্লাউন্সটা হলো কি, এই দুইটার কাজই একই। ফ্রিল যেরকম একটা হচ্ছে কাপড়ের একটা ভলিউম, যে একটা ফুলনিনেস, যে আমি একটু ফুলানো ভাব, একটা ডিজাইন, দুইটাই ডেকোরেটিভ পারপাস। কিন্তু হচ্ছে ফ্রিলটা হচ্ছে যে আমার কি একেবারে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম হবে, দেখতেও একই রকম হবে ইভেন, যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কুচি দেখা যাচ্ছে ইভেনলি। আর ফ্লাউন্স এরকম দেখতে, যে আমার হচ্ছে কুচিগুলি ধরা যাবে না, উপরের দিকে ফোলানো ভাব থাকবে না কিন্তু নিচের দিকে একটা ফোলানো ভাব থাকবে। আর ফ্রিলে কি আমার উপরের দিকে একটা মানে ফোলানো ভাব থাকে, নিচের দিকে থাকবে না। ঠিক আছে, ফ্লাউন্সে হচ্ছে জাস্ট উল্টাটাতে, নিচের দিকে একটা ফোলানো ভাব থাকবে। আর এটা একদম হচ্ছে যে জিনিসটা এমন ভাবে তৈরি
যে পুরোটা একই রকম দেখতে মনে হবে না। দেখো ফ্রিলটা সবটা পুরোটা একই রকম, যে ধরো কুচিগুলি গুনে ফেলা যাবে, কিন্তু ফ্লাউন্সের ক্ষেত্রে এরকম বোঝাই যাবে না আসলে কোথায় কুচিটা পড়ছে বা কতটা কুচি হচ্ছে, এরকম বোঝা যায় না। একটু উপরের দিকে যাও। হ্যাঁ, এখানে দেখো যে এখানে ফ্রিলটা দেখো নিচের দিকে, এটাকে কি বলছে যে পেপলাম। এই টপ পেপলাম, যে এই টপ পেপলাম মানে কি, যে সাধারণত একটা ড্রেস মানে টপস, এই টপসের ওয়েস্ট লাইন থেকে কুচি বা ফ্রিল বা হচ্ছে ফ্লাউন্স এই ধরনের জিনিসও এটাকে পেপলাম বলে আর কি। তো এই যে দেখো এখানে ফ্রিলের দিকে যে আমার উপরের দিকে একটা ফোলানো ভাব থাকবে ফ্রিলটাতে, আর এই ফ্লাউন্সের ক্ষেত্রে দেখো একদম হচ্ছে যে জিনিসটা যে কোথায় কুচি পড়ছে বা নিচের দিকে একটা ফোলানো ভাব হবে, একদম পুরোটাই একই রকম কুচি পড়ছে না, কোথাও পড়ছে কোথাও পড়ছে না। এটা আসলে ফ্রিল আর ফ্লাউন্সের পার্থক্য। দুটোই আলাদা পিস ফ্যাব্রিকেই করা হয়, কিন্তু একটা হচ্ছে আমার এর মধ্যে ফিল করা হয় না ওইটা, নাকি ফ্লাউন্স করা হয়? যে কোনটা। শাড়ি থাকে, যে উনি শাড়ির হ্যাঁ, পাড়ের মধ্যে ফ্রিল, ফ্লাউন্স। ও আচ্ছা। সেটা ফ্রিল করা হয়, ফ্লাউন্স না। ফ্লাউন্স দেখবে এই ধরনের টপস, যে এই টপস গুলিতে অনেক সময় এই ধরনের ফ্লাউন্স করা হয়। আবার এই যে দেখো গার্মেন্টস এর এই যে নিচের যে ছবিটা দেয়া আছে, এটা তো দেখো যে বডি পার্টটাতে, বডি পোর্শনটাতে ফ্লাউন্স দিয়েছে। এখানে কি আমার বোঝা যাচ্ছে না আসলে কয়টা কুচি পড়েছে, জাস্ট ফ্যাব্রিকটা একটু রাউন্ড শেপ করে কাটা হয়, যার কারণে ঝুলানোর পরে যেই কয়েকটা যেভাবে পড়ে থাকে সেভাবে। দেখো একটু ছবিটা। আচ্ছা, একটু স্লাইডটাতে যাও। ফ্রিল আর ফ্লাউন্সের দেখো স্লাইড উপরের দিকে যাও, আরেকটু উপরে, মানে লেখাগুলি যেখানে আছে, হ্যাঁ নিচের একদম নিচের নিচে, নিচের পার্টটাতে আসো। হ্যাঁ দেখো এখানে লেখা আছে যে ফ্রিল, পড়লে বুঝবে যে ফ্রিল আর ফ্লাউন্স দুটো প্রায় সিমিলার হলেও আসলে জিনিসটা সিমিলার না। রাফেল, ফ্রিল, ফ্লাওয়ার এগুলো সবগুলো দেখতে অনেকটাই একই রকম মনে হবে, কিন্তু কিছু কমন পার্থক্য আছে। যেমন দেখো কি লেখা আছে, the main difference between a frill and a flounce is that a frill has the volume added all the way through the pattern piece. যেই প্যাটার্ন পিসটা ব্যবহার করা হয় সেই প্যাটার্ন পিসটা সম্পূর্ণটা একই রকমের হচ্ছে, যে আমার ভলিউম দেখায় যে ফ্রিলের মধ্যে একটা ফোলানো ভাব থাকবে, ফ্রম দ্য টপ এজ টু সার্কামফারেন্স এজ, যে আমার একেবারে উপর থেকে শুরু করে একদম পুরো পরিধিটা একদম চারদিক বেষ্টন করে যে অংশটুকু আসে, সম্পূর্ণ ফ্যাব্রিক পিসটা আমার একই রকমের একটা ভলিউম দেখা যাবে, ফুলানো ভাব আসবে। দেন ইট ইজ গেদার্ড অন দ্য at the top is where, এত ছোট আসলে, where it is attached to the garment, যে এর পরে হচ্ছে আমার একটা গেদার ক্রিয়েট করে সেটাকে আমার একদম টপের শুরু থেকে এটাকে বসিয়ে দেওয়া হয় গার্মেন্টস এ। আর ফ্লাউন্স এর ক্ষেত্রে কি, এটা হচ্ছে অনলি হ্যাজ অ্যাডিশনাল ভলিউম এট দ্য লোয়ার সার্কামফারেন্সেস। ছবিটা খেয়াল করে দেখবে যে আর ফ্রিলের উপরের দিকে, তার মানে কি আমার উপরের পোর্শনটাতে আমার একটা ফোলানো ভাব আসবে, আর ফ্লাউন্সের ক্ষেত্রে কি আমার নিচের ভলিউমে দেখো কি লেখা আছে লোয়ার সার্কামফারেন্স, যে আমার নিচের লোয়ার সার্কামফারেন্সে একটা হচ্ছে অতিরিক্ত ফোলানো একটা ভলিউম ক্রিয়েট হবে। নট অল দা ওয়ে থ্রু, মানে কি যে আমার ওইটাতে যেমন ফ্রিলের ক্ষেত্রে যে পুরোটা একদম পুরো সার্কামফারেন্স জুড়ে একই রকমের একটা ইভেন্ট ক্রিয়েট হবে ফুলানো ভাবটা, কিন্তু এই ফ্লাউন্সের ক্ষেত্রে এরকম হবে না, কোথাও দেখা যাবে একটা কুচি ক্রিয়েট হয়েছে কোথাও হয়নি, এইরকম একটা ভাব থাকবে। So the edge that is sewn to the garment is flat, যে যখন আমার হচ্ছে প্রান্তটাতে সেলাই করে লাগানো হবে তখন সেটাকে ফ্ল্যাট থাকবে, ক্রিয়েটিং ফুলনেস বাট উইথ এ স্মুথ লুক এট দ্য সেম, যে আমার একদম ফ্ল্যাট থাকবে এবং একটা ফুলানো ভাব তৈরি হবে। আর যেটা আমার কি ওখানে কুচি করে তারপরে জিনিসটা আমার প্রান্তটা এই জন্য একটু ফুলানো ভাব থাকবে। আর এখানে আমি যেহেতু ফ্লাউন্সের ক্ষেত্রে কোনো কুচি করছি না, যার কারণে আমার নিচের দিকে ফুলানো ভাবটা ক্রিয়েট হবে, উপরে ফ্ল্যাট থাকবে। আচ্ছা নেক্সট, তারপরে যাও।
স্লিট আর ভেন্ট। হ্যাঁ, এরপরে দেখো ভেন্ট আর স্লিট দুইটা একই জিনিস, ভেন্ট যা স্লিট যা একই জিনিস। এটা কোথায় দেখা যায়? সাধারণত ব্লেজারের পেছনে দেখবে যে একটা কাটা অংশ থাকে। খেয়াল করেছো না? সবাই দেখবে ব্লেজারের পেছনে একটা কাটা অংশ থাকে, এটাকে স্লিট বলে বা ভেন্ট বলে। কখনো দুইটা কাটা দেয় ব্লেজারের পেছনে, কখনো একটা কাটা দেয়। আবার অনেক সময় মানে মেয়েদের ড্রেসে দেখবে যে একটা কাটা অংশ থাকে, সেটা গাউনে হতে পারে, কোনো লং কামিজের ক্ষেত্রে হচ্ছে এক পাশে একটা কাটা দেয়, এটাকে এই যে কাটা অংশটা এটাকে স্লিট বা ভেন্ট বলে। এটা পারপাসটা অনলি ডেকোরেশন পারপাস, কিন্তু ফাংশনাল পারপাসে আগে ব্যবহার করা হতো। আগে কেন এই ভেন্ট বা স্লিট ব্যবহার করা হতো? কোটে, কোটে বা ব্লেজারে। কেন? যারা হচ্ছে যে ঘোড়ায় চড়ে, আগে তো ঘোড়ায় চড়ার একটা ট্রেডিশন ছিল রয়্যাল ফ্যামিলিতে, এখন তো আর কেউ ঘোড়ায় চড়ে না। তখন ঘোড়ায় চড়া, এই যে চড়া, যে ঘোড়ার উপরে উঠা, এইটার এই যে আমি কমফোর্টেবল প্লাস হচ্ছে ইজিলি যেন হচ্ছে উঠা যায়, সেজন্য এই স্লিটটা ব্যবহার করা হতো। এবং হচ্ছে আমার মুভমেন্ট, তারপরে হচ্ছে যে আমি পকেটে যখন, ট্রাউজারের পকেটে যখন হাত দিব, এইটার একটা কমফোর্টনেস তৈরি করে এই স্লিটের কারণে। ঠিক আছে, এটাই মোটামুটি স্লিটের ফাংশন, যে আমি এই উদ্দেশ্যে স্লাইডটা পড়লে বুঝতে পারবে। নেক্সট, আচ্ছা, কাফ আর ভেন্ট একই মানে এখানেও ভেন্ট, যে আমরা কাফ জানি যে শার্টের স্লিভের একদম বটমের দিকে, স্লিভের বটমে কাফ পোর্শনটা থাকে। এই কাফ পোর্শনটা বিভিন্ন সাইজের হয়। একটু উপরের দিকে যাও লেখাটাতে, হ্যাঁ দেখো, এই মানে কাফটা কি থাকে? স্লিভের বটম। একটা ভেন্ট থাকে, এখানে একটা কাটা জায়গা থাকে। অনেক কাফে দেখবে যে কাটা জায়গাটা থাকে না, স্লিট বা ভেন্ট থাকে না। তবে সেক্ষেত্রে কি একটু কাফটা চওড়া থাকে, যাতে আমি ইজিলি উপরে নিচে উঠা নামা করতে পারি। ঠিক আছে, দেখো এ নাইসার ফর্ম এন্ড হচ্ছে মোর ফিনিশড লুক, যে আমার এই কাফটা ব্যবহার করা হয় স্লিভের বটমে মানে নিচের দিকে। কেন? শুধুমাত্র একটা নাইসার ফর্ম, একটা সুন্দর একটা ফর্ম এবং আরো বেশি ফিনিশড লুক তৈরি হওয়ার জন্য এই কাফটা ব্যবহার করা হয়। দ্য এজ অফ দ্য কাফ ক্যান বি শার্প, রাউন্ড এন্ড ডায়াগোনাল। তার মানে হচ্ছে এই যে কাফের যে শেপটা সেটা আমার শার্প হতে পারে, রাউন্ড শেপ হতে পারে, ডায়াগোনাল শেপ হতে পারে। The width of the cuff varies depending on the style, যে কাফের আমার প্রস্থটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে স্টাইলের উপরে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে দেয়া আছে যে হচ্ছে অনেক সময় হচ্ছে যে ডিজাইনটা এরকম থাকে যে কোনোটা হচ্ছে স্লিভটা একটু টাইট হবে, মানে রিস্টের চারপাশে, যে কাফটা এভাবে ক্রিয়েট করা হয় এবং ওপেনিং এর সিস্টেম থাকে, যাতে ইজিলি আমি ওইটাকে ওপেন করতে পারি বা ক্লোজ করতে পারি। আর যেটার ক্ষেত্রে আমি হচ্ছে কাফে কোনো হচ্ছে ওপেনিং সিস্টেম রাখছি না, অর্থাৎ ভেন্ট দিচ্ছি না, সেক্ষেত্রে একটু বেশি চওড়া রাখা হয় যাতে ইজিলি এটাকে মুভ করা যায়। ঠিক আছে, এরপর নেক্সট আর মনে হয় নাই। নেক্সট যাও তো, এখানে হেমলাইন গুলি, যেটা আমি হেমলাইনের কথা বলছি, কিছু হেমলাইনের নাম দেওয়া আছে, কি কি ধরনের হেমলাইন আছে শুধুই নামগুলি শিখবে। ছবি সহ দেখো হেমলাইনের নাম দেওয়া আছে, শুধু নামগুলি শিখবে। তারপর নেক্সট, শেষ। আচ্ছা, তাহলে এই ডেকোরেশন এন্ড ডিটেইলিং এই চ্যাপ্টারটা শেষ। আসলে এখান থেকে যে প্রশ্নটা বেশি হয় সেটা বলছে, এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে সিম। সিম কাকে বলে, সিমের প্রকারভেদ যেগুলি পড়িয়েছে, চিত্র সহ ব্যবহার, এই সবগুলি অনেক ভালো করে পড়বে। সারফেস ডেকোরেশন। ম্যাম, ম্যাম হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। ম্যাম ওই যে প্রশ্ন ছিল কিছু ম্যাম, অনেকগুলো প্রশ্ন ছিল ম্যাম, সেগুলো কি এখন করবো? হ্যাঁ, একটু ঝটপট করো। ম্যাম এই যে সাদিয়া কিছু প্রশ্ন লিখে পাঠিয়েছে, ম্যাম আপনি হুম, যদি মেসেজটা দেখতেন তাহলে বলছেন। হ্যাঁ মেসেজটা দেখাও।
কোথায় মেসেজ? ম্যাম দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ফেব্রিক থিম বলেছি, ফ্যাডের কোনো চক্র নাই, ফ্যাড চক্র নাই, চক্র নাই। ওরে বাবা, কান ঝালাপালা হয়ে গেল। মনে হচ্ছিল কোনো একটা মুভি দেখতেছি, বাংলাদেশি মুভি। ম্যাম বাংলাদেশ। পরিভাষা করা হচ্ছে এই জন্য আর কি। আচ্ছা হ্যাঁ, করো তাড়াতাড়ি, আমার ফোর্থ ইয়ারের ক্লাস মেয়েরা ধরবে তো, ওদের ক্লাসের টাইম পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। শোন আমি বলি, জয়শ্রী, ফার্স্ট ইন কোর্সে মানে এই যে ইন কোর্সের যে অ্যাসাইনমেন্ট দিলাম ফার্স্ট ইন কোর্স, সেটাতে কি কারো সমস্যা আছে একটু বলো তো, মৌখিক ভাবে বলো। ম্যাম সেটাই সমস্যাগুলো লিখেছে সাদিয়া, লিখে রেখেছে। এতগুলি? আচ্ছা আপনাকে দেখতে। তাহলে হ্যাঁ, কি ma'am। ক্লাস নিলাম দিন? ম্যাম, আর এটা কিন্তু হচ্ছে solve হয়েছে, কিছু সমস্যা। হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে কি যেন সেকেন্ড ইন কোর্সে এখন এই আজকে যা পড়ালাম বা তার আগে, তার মানে এক্সেসরিজ পর্যন্তই তো ফার্স্ট ইন কোর্স, আর সেকেন্ড ইন কোর্সের সমস্যা সেকেন্ড ইন কোর্সের সমাধান করব। আর এখন আজকে যে টপিকগুলি পড়ালাম অনেক বেশি দ্রুতই পড়িয়েছি, সময় দেইনি তোমাদেরকে। নেক্সট ইনশাআল্লাহ যেদিন ক্লাস নিতে পারবো তখন এটা সমাধান করব। আপাতত এখন ক্লাস নিচ্ছি না, যদি আমি ট্রেনিং এ চলে যাই তাহলে তো গেলাম, আর পাচ্ছ না, সেটা আমি পরীক্ষার আগে তবে তোমাদের সমাধান করব সবকিছু, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সব সময় পাবে, তবে ট্রেনিং এ গেলে আমি কোনো একটা ভাবে ম্যানেজ করে নিব। আমাদের ফাউন্ডেশন ট্রেনিং অনেক আগে হওয়ার কথা ছিল, এই করোনার কারণে আটকা পড়ে গিয়েছি, তাই হচ্ছে যে কোনো ট্রেনিং করতে পারিনি। 4 মাসের ট্রেনিং 4 মাসের জন্য চলে যাচ্ছে, তো যদি চলে যাই 4 মাসের জন্য, নিশ্চয় 4 মাস পরে পরীক্ষা হবে না তোমাদের ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার আগে যেহেতু প্রশ্ন আমি করি, আমি তোমাদের একটা ক্লাস নিয়ে দিব, কোনো ধরনের সমস্যা থাকলে ওই ক্লাসে আলোচনা করব, তার মানে আর একটা ক্লাসে হয়তো পরে নিব। এই সেটা হলো ফাইনাল পরীক্ষার আগে। আর সেকেন্ড ইন কোর্সের আগে যদি কোনো সমস্যা থাকে তাহলে আরেকটা ক্লাস নিব। আর এখন বলো ফার্স্ট ইন কোর্সের মধ্যে ফ্যাশন অ্যাকসেসরিজ এর পর থেকে পরিচিং এন্ড পর্যন্ত। হ্যাঁ, মানে একদম বাকি যা পড়িয়েছি অ্যাকসেসরিজ এর পর থেকে সব হচ্ছে সেকেন্ড ইন কোর্সে থাকবে, অত বেশি না, কম। এই সিলেবাসটাই কম থার্ড ইয়ারে। হ্যাঁ বলো, এখন ম্যাম বলো। একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ রিকোয়েস্ট করো। ম্যাম আমরা যদি ছবিগুলো কোনোভাবে প্রিন্ট করে দিতে পারতাম আমাদের অনেক সুবিধা হতো। কোন ছবিগুলি সেন্ড করে দিতে জি পারবে? ম্যাম, আসলে আমরা যদি প্রিন্ট কিছু করে টাকার আমরা যেটা অ্যাসাইনমেন্টে যেগুলো অ্যাড করব সেগুলো যদি প্রিন্ট করে। জি ম্যাম। তাতে কি নাম্বার বেড়ে যাবে প্রিন্ট করে দিলে? আর বেড়ে কমিয়ে যাবে না, আমাদের সময়টা বাঁচতো ম্যাম, আমাদের তো সবগুলো সাবজেক্ট লিখতে হচ্ছে। খুবই কম সময়, খুবই কম। ও আচ্ছা, তার মানে প্রিন্ট করে কাট কপি পেস্ট করে জমা দিবে অ্যাসাইনমেন্ট? না না না, ছবিগুলা না, যে কোন ছবিগুলা যাবে না। আস্তে, সাইলেন্ট। 1 মাস সময়, 1 মাস সময়ের মধ্যে না তোমাদের জমা দিতে হবে না 27 তারিখে? ম্যাম 27 তারিখে দিতে হবে। হ্যাঁ 27 তারিখ অনেক দূরে। দিল্লি ম্যাম অনেক এই যে 27 তারিখ। এই যে 27 তারিখ এই না, মাসের 27 তারিখে ম্যাম। আমি জানি এই মাসের 27 তারিখ অনেক দূরে। এতদিন কি করেছো তোমরা? আর মাত্র সবই 17 দিন ম্যাম। 6টা 6টা সাবজেক্ট ম্যাম আমরা তাই লিখে শুরু করি নাই, আমাদেরকে তো ম্যাম টপিকই দেওয়া হইলো কালকে আগের দিন। সবাই তো একটা টপিক নিয়ে কাজ করতো, আর যদি এমন হতো যে 7টা টপিকের উপরে অ্যাসাইনমেন্ট হতো বা 5টা টপিকের উপরে অ্যাসাইনমেন্ট হতো, একটা সাবজেক্টের মধ্যে তিনটা টপিক মানে অনেক ম্যাম এটা হ্যাঁ একটা ওইরকম হলে ভালোই হবে, খারাপ হবে না। হ্যাঁ দেখে দেখে লিখছো, জাস্ট হচ্ছে বই দেখে দেখে তুলে দিচ্ছ খাতার মধ্যে, আর কি চাও বলো তো? এটা বইও তোমাদের না, বেশি দিতে দিতে কোন কোন সাবজেক্টে বইও না। ভালো ম্যাম হয়েছে, এটা সময় লাগবে। খুব ভালো হয়েছে, খুব ভালো। একদম হচ্ছে লিখে টিখে সব হাতে লিখে রেডি করে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবে। মাত্র একটা টপিকের উপরে লিখবে, আর একটা প্রশ্ন লিখতে
শুনো, একটা টপিক লিখতে একদিন, ঠিক আছে, মানে একটা সাবজেক্টের জন্য একদিন। আর তোমাদের হচ্ছে সাবজেক্ট হচ্ছে মাত্র পাঁচটা সাবজেক্টের আচ্ছা মেজর 2টা মাইনর 7টা। হ্যাঁ, সাতটা সাবজেক্টের জন্য 7 দিন লাগবে। তোমরা পরীক্ষা দাও 3 ঘন্টায়, ফাইনাল পরীক্ষা। আর হচ্ছে 1 ঘন্টা। আরো তো কিছু হবে। তোমরা কি গড়াতে মানে মুভিও দেখবে, সব করবে, সব করে ফাঁকে ফাঁকে অ্যাসাইনমেন্ট করবে? না, একদিনে একটা assignment, একদিনে একটা assignment করা কি ব্যাপার? মাত্র হয়তো 5-6 পেজ লেখা সর্বোচ্চ। ম্যাম একদিনে তো একটা পড়া ব্যাপার না, কিন্তু হচ্ছে আগে তো খুঁজতে হবে, আগে তো অ্যান্সারটা রেডি করতে হবে ম্যাডাম, আগে তো খুঁজে খুঁজে বের করতে হবে। এটাই তো সমাধান সমস্যা, যে এতদিন গড়াইছো যে এতদিন যদি আমি প্রত্যেকটা স্লাইডের সাথে সাথে পড়াগুলো রেডি করে ফেলতাম তাহলে তার খুঁজতে হতো না। আর অবশ্যই বস্তা বানাবে না, বস্তা বানালে আমি নাম্বার কেটে দেবো, ঠিক আছে? খাতাগুলো এক একটা এরকম বস্তা বানায় রাখলে আমি কিন্তু নাম্বার দিব না। একদম 17 নাম্বারের উপর বেশি করে লিখবে। বেশি 17 নম্বর প্রতি কত পেজ? মিনিমাম 15 পেজ নাকি? পেজগুলো করে নাম্বার দিব। আমি আমার প্রশ্ন উত্তর পেলেই নাম্বার দিয়ে দেবো। ধরো সাবজেক্ট পরিবর্তনের কারণ, এটাতে আমি ধরো আমি চিন্তা করলাম এটাতে আমি 5 নাম্বার দিব। আমি কিন্তু মার্কস চিন্তা করে করেই কিন্তু আমি দিয়েছি অ্যাসাইনমেন্ট গুলি। খেয়াল করলে দেখলে বুঝবে। এই যে ধরো ফ্যাশনের ফ্যাশনের পরিধি, ফ্যাশনের চক্র, ফ্যাশনের উৎস, তার মানে কি আমি হয়তো রেখেছি উৎসের জন্য আমি 3 নাম্বার দিব তোমাকে, ফ্যাশনের পরিধির জন্য আমি 4 নাম্বার দিব, ফ্যাশন চক্রটা লিখতে পারলে 5 নাম্বার, চিত্র সহ লিখলে 5 নাম্বার দিব। মানে এইরকম চিন্তা করেই তো আমি মার্কস ডিস্ট্রিবিউশন চিন্তা করে কিন্তু অ্যাসাইনমেন্ট আমি ফিক্সড করেছি। তার মানে যে এখন ফ্যাশন এক্সেসরিজ মধ্যে মানে 5টার মধ্যে মানে 3 করে এমন মার্কস নাকি? যেমন ফ্যাশন অ্যাক্সেসরিজ, এখন যদি 5টা অ্যাক্সেসরিজ লিখো, 5টাতে যদি 5টা থাকে, সিলেবাসে 5টা দেয়া আছে, 5টা থাকবে, তার মানে 3-5 15, বা হচ্ছে না 2 করে দিব, একটাতে 5 দুগুণে 10, নির্বাচনের বিষয়তে হচ্ছে বিবেচ্য বিষয়তে সেখানে হচ্ছে 3, তাহলে কত হয়? 10 3 13, 13 আর 2, না ওইটাতে তাহলে আমি 4 দিব। এরকম করে আমি চিন্তা করে করেই তো আমি মানে বসিয়েছি। অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা টপিক দেওয়া হচ্ছে এরকম, সেজন্য তোমরা সেটা চিন্তা করেই পরীক্ষায় অ্যান্সার করবে। এই যে বস্তা ভরে ভরে লিখলে আমি নাম্বার দিব না। ম্যাম আমাদের যে একটা টপিক ছিল পোশাকে রং রেখা, ভারসাম্য, ছন্দ এবং প্রাধান্যের প্রয়োগ, এখানে রং রেখা এসবের কয়টা সুবিধা অসুবিধা। জি ম্যাম। ওখানে কয়টা দিয়েছে বলো তো? রং, রেখা, জমিন কয়টা পড়েছে টোটাল? ম্যাম রং রেখা, ভারসাম্য, ছন্দ এবং প্রাধান্য। 5টা, তাই না? তার মানে হচ্ছে 3-5 15 আর হচ্ছে 17, তাই না? 15 আর 2, আর 2 হচ্ছে মনে হয় যে উপাদান বা নীতিগুলি লিখবে। 5 ম্যাম 17 তো? হ্যাঁ, রং হয়তো আমি একটাতে যেসব ডিটেলস দেয় এগুলো সব লিখতে হবে, রঙের উজ্জ্বলতা বাড়ানো কমানো, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য সব। পোশাক, না পোশাকে প্রয়োগ, তার মানে পোশাকে তুমি কালার থেকে কিভাবে কোন কালারটা কার জন্য উপযোগী, উষ্ণ কালার কোনটা, তারপর কুল কালার কোনগুলি, এগুলি সব নিজে পোশাকে কিভাবে প্রয়োগ সেটা দেখাবে। আমি তো রঙের প্রকারভেদ জানতে চাইনি রে, তাই না? যে প্রাথমিক রং ব্যাখ্যা করো, তারপর হচ্ছে বিপরীত রঙের সংজ্ঞা, রঙের মানের প্রকারভেদ, তা তো আমি বলিনি। আমি প্রশ্নটা কি বলেছি, পোশাকে রেখার ব্যবহার। তার মানে কি আমার যে রেখার যে প্রকারভেদ বলেছি, স্ট্রেট লাইন, কার্ভ লাইন, কোন লাইনটা কোন ধরনের ব্যক্তির জন্য উপযোগী, তাকে কেমন দেখাবে, এই রেখাগুলি কি বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা কার জন্য বেশি উপযোগী, এইটার উপর বেসিস করেই হচ্ছে এটা লিখতে হবে। সেই জন্যই, তার মানে 5টা যদি দেই হয়তো 3-5 15 বা 3.5 করে হয়তো আমি নাম্বার দিব। একটা রঙের জন্য লিখবে, তার মানে 3.5 দিব। এইরকম করে করে আমি সেট করেছি প্রশ্নটা, ঠিক আমাদের আছে? স্কার্ফ, হ্যান্ডব্যাগ এগুলো হাতে থাকবো? হ্যাঁ, পরীক্ষা খাতে তো হাতেই লিখবে রে বাপ। পরীক্ষা খাতে কি প্রিন্ট করে নিয়ে যাবে? এটা তো পরীক্ষা পরীক্ষা। ঠিক আছে, বিদায়। আর কোনো প্রশ্ন আছে? ম্যাম আমাদের সেকেন্ড বলো। কোর্সে কি অ্যাসাইনমেন্ট হবে? আমার মনে হয় অ্যাসাইনমেন্ট, কারণ ঢাকা ইউনিভার্সিটি থেকে লাস্ট আমি যে কথাটা শুনেছি সেটা হলো যে যত মিড টার্ম আছে, ইন কোর্স পরীক্ষা আছে, এগুলো সব অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে নেওয়া হবে। আর হচ্ছে ফাইনাল পরীক্ষাটা ওই কলেজের পরীক্ষা দেয়া। ঠিক আছে ম্যাম।
ম্যাম আমাদের তো কালকে অন্য মানে একটা কালকে শুনলাম যে 14 তারিখে পরে নাকি একটা ডিসিশন আসবে, তারপরে হচ্ছে কোনো পরীক্ষায় আর অ্যাসাইনমেন্ট হিসেবে নেওয়া হবে না, সবই হচ্ছে খুলে দেওয়ার পরে কলেজে গিয়ে পরীক্ষা হবে, মানে সেকেন্ড ম্যাম আরো আমার ভালো। অনেক ফ্রেন্ড আছে, ওদের হচ্ছে ম্যাম 2 তারিখ থেকে ইয়া হচ্ছে সেমিস্টার ফাইনাল হচ্ছে ম্যাম ঢাবি হ্যাঁ, দিয়ে। সব জায়গায় ফাইনাল হচ্ছে, যেই তো দিচ্ছে তাই না? এখন ফোর্থ ইয়ারের মেয়েরা তো আর ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিচ্ছে না, ওরা তো 25 তারিখে এসে ওদের জন্য প্রশ্ন করা হচ্ছে সবকিছু। আমি গতকাল প্রশ্ন জমা দিয়ে এসেছি, সবকিছু ফাইনাল পরীক্ষা যেভাবে হয় ওরা তো সেভাবেই দিবে, এবং তোমরাও তো ফাইনাল পরীক্ষা ওভাবেই দিবে। এখন যদি হয় গভর্নমেন্ট যদি ঘোষণা করে যে কলেজ প্রতিষ্ঠান সব খুলে দেয়া হবে, সেক্ষেত্রে তাহলে সেকেন্ড ইন কোর্স হয়তো সেই সিদ্ধান্ত নিবে যে হয়তো কলেজে বসে দিতে পারবে। এটার সিচুয়েশন ডিপেন্ড করবে তাই না? সিচুয়েশন যেমন হবে, যে জিনিস তৈরি হবে সেই অনুযায়ী কাজ হবে, সেই অনুযায়ী সেভাবে সিদ্ধান্ত এটা হবে। শিওর কিন্তু ইনকোর্স ফাইনাল ফাইনাল হবে। এটাই, এখন ইন কোর্স যেভাবেই আগে হোক। ফার্স্ট ইনকোর্সটা দাও, তারপর দেখো কি হয়। হ্যাঁ সেটাই, তোমরা না বেশি চিন্তা করো একলাই। আগে ফার্স্ট ইন কোর্স দাও, ও ভালো কথা বলেছে। আমাকে ছাড়ো, কারণ আমার অন্য মেয়েরা বসে আছে, আমার আরো 2টা ক্লাস। ঠিক আছে, সবাই ভালো করে পরীক্ষা দিও, একটু সুন্দর করে লিখো। এই জগা খিচুড়ি লিখবা না, আমি একদম একদম ম্যাম পুরা একটা কথা সতেরোতে সতেরো দিব। বলো। ম্যাম হচ্ছে মানে আমরা আপনার অ্যাসাইনমেন্টে কি মানে স্পেশাল কোনো ভাবে মার্জিন দিতে হবে না এমনিতে জাস্ট চারদিকে মার্জিন দিয়ে আমরা কিসের স্পেশাল মার্জিন? কোনো স্পেশাল মার্জিন, এটা একটা পরীক্ষা। পরীক্ষায় তোমরা যা করতে এখানে তাই চেষ্টা করবে, তাই করবে। ম্যাডাম আমরা তো পরীক্ষা 2 পাশে দিতাম। তোমরা এখন এরকম প্রশ্ন করো, ম্যাডাম লাল কলম দিয়ে লিখবো নাকি নীল কলম দিয়ে লিখবো, সেটার আনসার আমি দিতে পারবো না। ঠিক আছে, বিদায়, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, আর একটু সুন্দর করে লিখবে। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। জি ম্যাম, আসসালামু আলাইকুম।